বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গতকাল এনইসির বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে বৈঠক হয়েছে তাতে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাংলাদেশের জন্য অনুমোদিত হয়েছে এবং এর অনুমোদনকে কেন্দ্র করে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার নানা দিক নিয়ে আলোচনা করবার জন্য এবং সেই সঙ্গে বাংলাদেশের অর্থনীতির প্রসঙ্গ হয়তো আলোচনার মধ্যে আসবে। আমার আজকের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল এমপি, যিনি লোটাস কামাল নামে আপনাদের কাছে অনেক বেশি পরিচিত। স্বাগত আপনাকে স্টুডিওতে মিস্টার মিনিস্টার। এবং প্রথমে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে চাই যে গতকাল এনইসির বৈঠকে আপনারা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করেছেন এবং দীর্ঘ অনেক সময় নিয়ে অনেক মানুষের সঙ্গে কথা বলে এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করেছেন আপনি, আপনার নেতৃত্বে পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন। সো অভিনন্দন এবং ধন্যবাদ। কিন্তু প্রথমে শুনতে চাইব যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার হাত ধরে যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা করলেন, এর মাঝখানের যে সফলতা বা অর্জন যদি একটু বলেন এবং কোন প্রেক্ষিতকে বিবেচনায় রেখে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। আপনাকে ধন্যবাদ জানাই। আমি আসলে আপনি অনেকগুলো প্রশ্ন করে বলছেন, 6th 5-year প্ল্যান এবং 7th 5-year প্ল্যানের উপরে এই প্রশ্ন ঠিক আছে। 7th 5-year প্ল্যান আমাদের এই জুলাই থেকে আমাদের কার্যকর হয়ে গেছে। আপনারা জানেন আমাদের দেশের পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোর হাত ধরেই আমরা আমাদের উন্নয়নমুখী সমস্ত কার্যক্রম চালাই। তো এবং প্রত্যেকটা প্রকল্পেই এটা আমাদের মূল যে দলিল মাসসারা পরিকল্পনা এর সাথে সংগতিপূর্ণ হতে হয়, এটা আমাদের চাহিদা। এখন আমি অত্যন্ত আনন্দিত এই জন্য, আমার জন্য আজকে এটা অত্যন্ত বিশেষ দিন। আমি বলবো বিশেষ দিনটি হচ্ছে 7th 5-year প্ল্যান মাননীয় প্রধানমন্ত্রী আজকে অনুমোদন দিলেন, এটা উপস্থাপন করলাম আমি। এটা আমার জন্য একটা ঐতিহাসিক দিন, কারণ আমি লক্ষ্য করলাম যে ফার্স্ট 5-year প্ল্যানটি দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালের নভেম্বর মাসে। তিনি সেই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি তিনি উপস্থাপন করেছেন জাতির সামনে এবং সেটি 1973 থেকে 78 পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তো সেই জন্যই পঞ্চবার্ষিক পরিকল্পনার একটা আলাদা মাহাত্ম্য থাকে, আলাদা একটা সিগনিফিকেন্স থাকে। আমি আজকে এইবার যখন এই পরিকল্পনা দলটি তৈরি করতেছিলাম তখন আমি প্রথম পরিকল্পনা থেকে শুরু করলাম, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে দেখা আরম্ভ করলাম। তো দেখতে দেখতে দেখলাম যে মাননীয় সেই সময় আমাদের জাতির পিতা তিনি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা দিয়েছিলেন। আসলে পঞ্চবার্ষিক পরিকল্পনা এটি দেশের সকল মানুষের মনের কথা এবং চাহিদার সাথে সঙ্গতি রেখেই তৈরি করা লাগে। তো আমরা এবার দায়িত্বভার গ্রহণ করার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে আমাদের দলীয় ইলেকশন ম্যানিফেস্টোতে একটি পুস্তিকা তিনি প্রকাশ করলেন জাতির সামনে, সেটি হচ্ছে আমাদের রূপকল্প 2021। তো রূপকল্প 2021 এটি তিনি বিবেচনায় নিলেন, এটাকে আমরা বাস্তবায়িত করব। সেই স্বপ্ন জায়গাগুলো তিনি স্বপ্ন জায়গাগুলো চিহ্নিত করলেন, সেগুলো আমরা অর্জন করব। সেই অর্জন করার জন্য আমাদের একটি প্রেক্ষিত পরিকল্পনা লাগবে, আর এই প্রেক্ষিত পরিকল্পনাটি হবে 10 বছরের জন্য। ইন বিটুইন এটাকে আরো দুটি 5-yearly প্ল্যানে বাইফার্কেট করেই সেই অর্জনটি আমরা করতে পারবো। তো সেই অর্জনটি করার জন্যই 5-year প্ল্যান 6th 5-year প্ল্যানটি আমরা শেষ করেছি। আপনি যে প্রশ্ন করেছেন 6th 5-year প্ল্যানের হাত ধরে আমরা কতটা অর্জন করলাম এবং 7th 5-year প্ল্যানে আমরা কি করতে চাই সেটা পরে বলবো, কিন্তু 6th 5-year প্ল্যানের আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, আমাদের সেই লক্ষ্যমাত্রা আমরা অনেকটাই পূরণ করেছি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এটা 2015 সালে শেষ হওয়ার কথা ছিল এবং এটা 6th 5-year প্ল্যানের আপনি জানেন যে আমরা এর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী 4টি আন্তর্জাতিক পুরস্কার তিনি পেয়েছেন, শুধু এমডিজি গোলের বিভিন্ন কম্পোনেন্ট গুলা পূরণ করার কারণে। আমাদের যে মাথাপিছু আয় সেটা বেড়েছে,
আমাদের প্রবৃদ্ধি বেড়েছে। প্রবৃদ্ধি আমরা গত বছর অর্জন করেছে 6.5%, 6.51% ইনফ্যাক্ট। তো এখন এই যে অর্জনগুলা আমরা করলাম, এবং অর্জনগুলো করার জন্য আমরা কি পেলাম? আমরা শুধু আন্তর্জাতিকভাবে শুধু আমরা স্বীকৃতি পেয়েছি, মেডেল পেয়েছি, আমরা পুরস্কৃত হলাম সেটা না। 6th ফাইভ-ইয়ার প্ল্যান শেষ হলো 30th জুন 2015। আমরা 1 জুলাই 2015-তে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা একটা স্বীকৃতি পেলাম যে বাংলাদেশ ইজ নো মোর এ পুয়ার কান্ট্রি, বাংলাদেশ হ্যাজ বিন গ্রাজুয়েটেড টু দ্য নেক্সট ল্যাডার। সেই ল্যাডারটা হচ্ছে আমরা এখন নিম্ন মধ্যমায়ের দেশ। নিম্ন মধ্যমায়ের দেশ ছিল আমাদের 2021 সালের স্বপ্ন, কিন্তু আমরা মধ্যমায়ের দেশ পৌঁছাবো। তো মধ্যমায়ের দেশ বলতে আমরা ওইটাই মিন করেছি, কারণ উচ্চ মধ্যমায়ের দেশ অনেক পরে। কারণ 4000 আমাদের মাথা পিছু আয় যখন 1045-এর নিচে থাকে তাহলে বলা হয় নিম্ন আয়ের দেশ। 1045 থেকে 4125 পর্যন্ত যখন মাথা পিছু আয় হয় তখন বলা হয় এটা উচ্চ মধ্যমায়ের দেশ। তো এখন 4125 থেকে $12,736 পর্যন্ত, $12,736 পর্যন্ত হলো উচ্চ মধ্যমায়ের দেশ। এরপর হলো উচ্চ দেশ। $12,736 অতিক্রম করলে সেটা উন্নত দেশ। 4টে আছে ক্লাসিফিকেশন। আমরা প্রথম স্তর অতিক্রম করে দ্বিতীয় স্তরে আমরা আসছি। এবং দ্বিতীয় স্তরে থেকে তৃতীয় স্তর যেতে হলে আমাদেরকে $4125 আমাদেরকে মাথা পিছু আয় অর্জন করতে হবে। এরপরে আমাদেরকে সেই ক্যাটাগরিতে কিন্তু সবাই, ইভেন চায়নাও, ইভেন ইন্ডিয়াও, সবাই কিন্তু সেই ক্যাটাগরিতে উন্নত দেশ যারা আমেরিকা, যাদের বিশেষ করে আমেরিকা ছাড়া অন্য দেশগুলা সবগুলার জনগোষ্ঠীর সংখ্যা কম, মানুষের সংখ্যা কম, এই জন্য পার ক্যাপিটা ইনকামটা বেশি, এবং সেই জন্য মাথা পিছু আয়ের ভিত্তিতেই তারা উন্নত দেশ হিসেবে পরিগণিত হয়। তো আমাদের আসলে প্রত্যেকটা পরিকল্পনা দলিল কিন্তু 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য না। 6th ফাইভ-ইয়ার প্ল্যানটিও ছিল একটি ব্রিথ দলিল, যেটি আমাদের 2021-এর স্বপ্নরেখা যেটা আছে সেটাকে আমাদের স্পষ্ট করার জন্য সুস্পষ্ট ইঙ্গিত। তো সেই সুস্পষ্ট রেখাগুলো কি? যে আমরা 2021 সাল নাগাদ আমরা স্বাবলম্বী হব বিদ্যুৎ সেক্টরে, প্রত্যেকের ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দেব, আমরা ডিজিটাল বাংলাদেশ করব, আমাদের ছেলে মেয়েরা সবাই শতকরা 100% স্কুলে যাবে। এই যে লক্ষ্যমাত্রাগুলা, এগুলো আমাদের 6th ফাইভ-ইয়ার প্ল্যানে ছিল। 6th ফাইভ-ইয়ার প্ল্যানকে ধরে আমরা 7th ফাইভ-ইয়ার প্ল্যান করবো, তারপর 2021-এ গিয়ে আমরা এগুলো স্পর্শ করব। তো সেখানেই আমরা যদি দেখি যে আমাদের দারিদ্র বিমোচনের যে লক্ষ্য সেটা আমরা পূরণ করেছি। 2010 সালে যেখানে 31% মানুষ আমাদের দারিদ্র সীমার নিচে ছিল, এটা এখন 24-এ চলে আসছে। সেটাকে আমরা এখন, আমি মনে করি যে আমাদের যে পরিকল্পনা যেভাবে এগোচ্ছে সেটা আমরা 2021-এর জন্য যে আমরা টার্গেট রেখেছি সেটা আমরা অবশ্যই অর্জন করতে পারবো। তো সেইভাবে আমি মনে করি 2015 পর্যন্ত এই 5 সালা পরিকল্পনায় আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে, আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি বেড়েছে, আমাদের এক্সপোর্ট বেড়েছে, আমাদের রেভিনিউ জেনারেশন বেড়েছে। রেভিনিউ জেনারেশন বেড়েছে প্রায় 16%। আপনি জানেন গড়ে আমাদের প্রায় 21% আমাদের লাস্ট 5 ইয়ার্স আমাদের রেভিনিউ জেনারেশন। তো এখন এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সফলতার স্বাক্ষর কিন্তু আমরা রাখতে পেরেছি, এবং সেই জন্য আমরা অনেক বেশি আশাবাদী যে 2021 সালের যে স্বপ্নসাদ সেটা আমরা পূরণ করতে অবশ্যই সক্ষম হব। এই যে মধ্যমায়ের দেশে যেটি তৃতীয় স্তর উন্নীত হওয়া, আপনি নিজে কি মনে করেন কবে নাগাদ আসলে বাস্তবে এটি পৌঁছানো সম্ভব? $4125 পর্যন্ত। এটা আমরা যেভাবে এগুচ্ছি এখন আমাদের সেটা 30 পর্যন্ত সময় দিতে হবে। 30-এর আগে ইকোনমিস্টদের অনেকেই বলছেন যে একটু লম্বা সময় লাগবে, 30 পর্যন্ত লাগবে। অনেকে পলিটিক্যালি হয়তো বলে থাকেন যে খুব শর্ট টার্মে এটা সম্ভব না, বাস্তবে ইটস নট পসিবল। কেউ করতে পারে না, কেউই করতে পারে না। আপনি মনে করছেন যে 2030 পর্যন্ত লাগবে আমাদের $4125 পর্যন্ত মাথা পিছু আয় করতে। কারণ আমাদের 2021 সাল পর্যন্ত, 21 সাল যেটা আছে 2100 সাল, 2100। তো এখন সেখানে সে পর্যন্ত আমাদের হবে
$2,000 একটু উপরে মাথা পিছু আয়, এখন $1,316, সেটা তখন $2,000 মতো। 2030 আমি যেটুকু বুঝি যেটি রেশনাল একটা 2030 আমাদের হবে এটা, আর 2040 পর্যন্ত আমরা তখন কিন্তু আমরা উঠতে পারবো অনেক উপরে, অনেক দ্রুত উঠতে পারবো। দ্রুত উঠতে পারার অনেকগুলো কারণ থাকবে, কারণ আমাদের তখন ক্যাপিটালটা বিল্ড আপ হবে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ড আপ হবে, আমরা অনেক বেশি শিক্ষিত হব। শিক্ষিত মানে এই মিড লেভেলে না, উচ্চ পর্যায়ে আমরা শিক্ষিত হতে পারবো। এই যে আপনার যে প্রজেকশন, আমরা যেটি পেছন থেকে এই ধারাবাহিকতাটা বিবেচনায় নিয়ে আসি, তাহলে এই যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা আগে আরো 6টি পরিকল্পনা পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে, তো এই 6টি পঞ্চবার্ষিক পরিকল্পনা যে অগ্রগতিগুলো হয়েছে, তো আপনার দৃষ্টিতে একটু তুলনামূলক বিচারে যে 6টি পঞ্চবার্ষিক পরিকল্পনা সমাধানের অর্থনীতির যে মেজর ইস্যু কিছু আপনি উল্লেখ একটু আগে করলেন, মাথাপিছু আয়, মূল্যস্ফীতি, এই জাতীয় অর্জনগুলোর একটি তুলনামূলক চিত্র যদি আপনি তুলে ধরেন, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে যে কোন সময়টাতে আসলে বাংলাদেশ উত্থান পতনের মতো দিয়ে গেছে। এটা তো পাওয়ার পয়েন্ট হলে খুব ভালো হতো, কিন্তু এটা অনেক টেবুলেশন সেটা নাই। এবং আমি সংক্ষেপে বলবো আপনাকে যেগুলো আমাদের ম্যাক্রো ইকোনমিক যে মৌলিক যে এলাকাগুলো সেগুলো সম্বন্ধে বলবো। যেমন প্রথম আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা 1973 থেকে 1978 পর্যন্ত, সেই সময় আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিমাণ ছিল 4 ভাগ, মাথা পিছু আয় ছিল $111, গড় আয়ুর পরিমাণ ছিল 53 বছর, মূল্যস্ফীতি 25 ভাগ, এবং আমাদের দারিদ্র্য হার ছিল 82 ভাগ। সেটা কারণ আমরা একটা দেশে ছিলাম না, আমরা আরম্ভ করেছি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। আর আমরা জানেন এখানে এটা 78 পর্যন্ত 75 বঙ্গবন্ধুর শাহাদাত বরণ করার পর তারপরে অবভিয়াসলি অন্য গভর্নমেন্ট এসে চালিয়েছে। এখন সেনা শাসিত সরকারগুলোর সময় সেখানে এভাবে প্রবৃদ্ধি আসেনি, এবং সেই কারণেই আপনি দেখবেন যে আমাদের দারিদ্র্য হারও আমরা সেই সময় কমাতে পারিনি। এরপরে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা 1980 থেকে 85, এখানেও প্রবৃদ্ধি আগের বছর 4 ছিল, শতকরা 4 ভাগ, সেটা কমে আসলো 3.80 ভাগ, 3.80% চলে আসলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, গড় প্রবৃদ্ধি আমি বলবো এই 5 বছরের। এরপর সেখানে মাথা পিছু আয় 111 থেকে সামান্য বেড়ে $145 হয়েছে, আর সেই সময় গড় আয়ু ছিল 55 বছর, মূল্যস্ফীতি পরিমাণ 18 ভাগ, বৈদেশিক রিজার্ভ পরিমাণ ছিল 395 মিলিয়ন মার্কিন ডলার। আর তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় সেই সময় অর্থনীতিতে প্রবৃদ্ধি 3.8 ভাগ, মাথা পিছু আয় মার্কিন ডলারে $204, গড় আয়ু 58 বছর, মূল্যস্ফীতি 6.53, এবং বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ তার পরিমাণ 520 মিলিয়ন মার্কিন ডলার। দারিদ্র্যের হার সে সময় ছিল অনেক বেশি, 56%। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা 90 থেকে 95, এই সময় আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে 4.1 ভাগ, মাথা পিছু আয় $253, গড় আয়ু 58 বছর, মূল্যস্ফীতি 7.14 ভাগ, বৈদেশিক রিজার্ভের পরিমাণ 3070 মিলিয়ন মার্কিন ডলার, এটা 95-তে। আমাদের দারিদ্র্যের হার 50 ভাগ। পঞ্চবার্ষিক পরিকল্পনা 97 থেকে 2000, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.21, মাথা পিছু আয় $431, গড় আয়ু 66 বছর, মূল্যস্ফীতি 4.38 ভাগ, বৈদেশিক রিজার্ভের পরিমাণ $400 বিলিয়ন, আমি বলবো $15 বিলিয়ন, আর দারিদ্র্যের হার ছিল 48%, সরি 6 5-year প্ল্যান, যেটা আমরা শেষ করলাম। এবার দেখেন এখানে আমাদের গড় প্রবৃদ্ধি হচ্ছে 6.3 ভাগ। ফর দি ফার্স্ট টাইম এটা 5-এর উপরে উঠলো। প্রথমে 4, তারপর 3.8, এরপর একটা 3.8, এরপর একটা 4.15, এরপর 5.21। শুধু লাস্ট 5 বছরে আমাদের গড় প্রবৃদ্ধির পরিমাণ 6.30 ভাগ। মাথা পিছু আয় এর আগের পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় ছিল $431, এটা এসেছিল $1314। আমাদের গড় আয়ু বেড়ে হলো 70.7, মূল্যস্ফীতি পরিমাণ 6.41, আমাদের বৈদেশিক রিজার্ভের পরিমাণ $24 বিলিয়ন, আর
দারিদ্র্য রেখা চলে আসলো 24.08 ভাগে। একটা বড় উল্লম্ফন হয়েছে, অনেক বড়, এবং এটাই দ্য বেস্ট 5 years। পাঠশালা পরিকল্পনার মাঝে অন্যতম 5 বছর ছিল গত 5টি বছর। এটি হচ্ছে আমাদের তুলনামূলক চিত্র। তো এখন আমি বলবো যে এটা আপনিও বুঝতে পারেন, তুলনামূলকভাবে লাস্ট 5 years আর দ্য বেস্ট 5 years। মাঝখানে তো আবার ওই যে পিআরএসপি একটা ছিল দারিদ্র, এটা মাঝে মধ্যে দেখেন আপনি এখানে 80, 85 থেকে 90, 90 থেকে 95, আবার 95 থেকে 96 নাই, 97 থেকে 2002, ওই সময়টাতে আবার 2002 এর পর থেকে 2010 পর্যন্ত পিআরএসপি ছিল। এটা হলো বাংলা দারিদ্র নিরসন কৌশলপত্র। দারিদ্র নিরসন কৌশলপত্র। তো দারিদ্র নিরসন কৌশলপত্র এটা কিভাবে গ্রহণ করছে আমি জানি না, বিকজ এটা অবজেক্টিভলি বেসড না। এটা কোন নাম্বার দিয়ে এটাকে যে আপনি সংজ্ঞায়িত করবেন, এটাকে নিরূপণ করবেন এমন কোন চিহ্ন ছিল না। 5 year প্ল্যানে যেভাবে প্রত্যেকটা ফিগার, যেভাবে আমরা ফিগার দিয়ে আমরা মূল্যায়ন করে কি আমাদের টার্গেট, কি আমাদের অ্যাচিভমেন্ট, সেভাবে মূল্যায়ন করার মতো সার্বিকভাবে কোনো ব্যবস্থা ছিল না। এবং সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী এবার 2009 দায়িত্বভার গ্রহণ করার পরে তিনি আবার 5 year প্ল্যানে ব্যাক করলেন, যাতে পরিকল্পিতভাবে দেশকে আস্তে আস্তে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, একটা উঁচুতায় তোলা যায়। এবং সেই কাজটি করার জন্যই তিনি আবার এই কাজটি করলেন। মিস্টার মোস্তফা কামাল, গতকাল যে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা পাশ করলেন আপনারা, তো একটু আমাদেরকে বলবেন যে এটি পাশ করবার সময় বা এই পরিকল্পনার মধ্যে প্রধান কোন জায়গাগুলোতে আপনারা প্রধানত গুরুত্ব দিয়েছেন? ইনফ্যাক্ট 6 year প্ল্যানটা হাত ধরে আমরা 7 5 প্ল্যান করেছি। 6 year প্ল্যানটা তৈরি করে আমরা যে সফলতা পেয়েছি এবং যেখানে আমরা সফলতা পাইনি সেগুলো আমরা মূল্যায়ন করেছি। সেই মূল্যায়নগুলোকে আমরা বিবেচনায় রেখেছি। আর 7 5 year প্ল্যানটিকে করার সময় প্রথমেই আমরা ঠিক করে নিলাম যে আমরা এইবার দেশের সকল মানুষকে এই প্ল্যান ডকুমেন্টের সাথে আমরা সম্পৃক্ত করব। দেশের সকল কর্মকাণ্ড, সরকারের যে কর্মকাণ্ড, এর সাথে দেশের মানুষকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে এটা অর্থবহ হবে। সেই বিবেচনায় ইউজুয়ালি যেভাবে 5 year প্ল্যান করা হয় সেভাবে আমরা করে নাই। এবার আমি প্রথমে আরম্ভ করলাম কনসালটেটিভ ডিসকাশন, ডায়ালগস একটা ব্যবস্থা করলাম। আমি এই দেশের প্রায় সকল স্টেক হোল্ডার যারা আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে, আমাদের অর্থনীতির সাথে সম্পৃক্ত, তাদের সবাইকে আমি আমার প্ল্যানিং কমিশন নিয়ে এসে আমি অনেক সময় করেছি এবং বাইরেও করেছি। কুমিল্লাতে করেছি, রংপুরে করেছি, খুলনায় করেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানেও তাদের শিক্ষক, স্টুডেন্টস এবং সবার সাথে মত বিনিময় করেছি। এখানেও এখানে আমাদের সকল ব্যবসায়ী সমাজ সবার সাথে মিটিং করেছি। বিসিআই থেকে শুরু করে বিজিএমএ, বিকেএমএ সবার সাথে মিটিং করেছি। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়, যেগুলো সরকারি বিশ্ববিদ্যালয়, ভাইস চ্যান্সেলর যারা আছে তাদেরকে নিয়ে আসছি, ইকোনমিক্স ডিপার্টমেন্টের সকল শিক্ষককে নিয়ে আসছি, সবাই কথা শুনেছে। এমনকি আমাদের যে প্রতিবন্ধী সমাজ তাদের কথা শুনেছে। সবাইকে সম্পৃক্ত করে আমরা এই প্ল্যান ডকুমেন্টটি আমরা তৈরি করেছি। উদ্দেশ্য হলো, আমি আবারও বলি, তাদেরকে এনগেজ করা, এই মূল দলিলের সাথে সম্পৃক্ত করা। এটা আমরা বিবেচনায় নিয়েছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমি অনেক সময় দিয়েছি, প্রায় 70 ঘন্টার মতো সময় দিয়েছি আমি এটি পরিকল্পনার, এইটা পুরো প্ল্যান ডকুমেন্টটি তৈরির জন্য। এই প্ল্যান ডকুমেন্টটি তৈরির জন্য আমরা একটা স্টিয়ারিং কমিটি প্রথমে করে দিয়েছি। আমাদের ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি 6 5 year প্ল্যান তৈরিতে সম্পৃক্ত ছিলেন, তার নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছে। এবং আমাদের জেনারেল ইকোনমিক্স ডিভিশনের ডক্টর শামসুল আলম, আমাদের সিনিয়র সচিব, তিনি এবং তার উইং, তার ডিভিশন সার্বক্ষণিকভাবে সাচিবিক দায়িত্ব পালন করেছেন। এইভাবে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন কর্নার থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটিকে শক্তিশালী করার জন্য এবং এটাকে অর্থবহ করার জন্য, কারণ আমাদের লক্ষ্যটি ছিল এটাকে শুধু এই 5 year প্ল্যানের জন্য নয়, আমাদের যে আগামীর স্বপ্ন, 2030-এর স্বপ্ন, 2040-এর স্বপ্ন, যেটা আমরা 41 স্বপ্ন, দীর্ঘমেয়াদী, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য এই দলিলটিকে একটি ভিত্তি দলিল হিসেবে আমরা বিবেচনা করব। এটা ছিল আমাদের লক্ষ্য। আমরা সেই কাজটি আমরা করেছি। এখানে
অনেকগুলো বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে এই কাজটি আমি বলবো আমরা করেছি। এবং সেখানে যে যে বিষয়কে আমরা বেশি প্রাধান্য দিয়েছি সেগুলো হলো আমাদের যে বিশ্ব যে অর্থনৈতিক যে প্রেক্ষাপট সেটা আমাদের মাথায় রাখতে হচ্ছে সবসময়। তো বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপটটা দেখেন, আমরা যখন 6-5 প্ল্যান করি তখন একটা খারাপ সময় ছিল সারা বিশ্বে। তখন 1929-33 সালের গ্রেট ডিপ্রেশনে পরে গ্রেট রিসেশন, আমেরিকা শুরু হলো, তারপরে ইউরোপে এটা তো ভীষণভাবে হিট করলো এবং সারা বিশ্বই একটু টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে, একটু না ভালোভাবে এবং সেই 1929-33 তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবং এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একদম টোটালি ওয়াইপড আউট হয়ে গেল, আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এইটা কিন্তু মনে হচ্ছিল যাবে না, কিন্তু সেটাও কিন্তু 2008 সালে শুরু হয়ে 2014 পর্যন্ত ভালোভাবে কিন্তু টিকে ছিল। ইউরোপে তো 14 পর্যন্তই হ্যাভিং এ রিসেশন, একমাত্র জার্মানি বাদ দিয়ে সবাই রিসেশন ছিল। তো এখন সেই অবস্থায় কিন্তু আজকে নাই। তো আমি বলবো 6-5 প্ল্যান করার সময় যে বিপদ আমরা মোকাবেলা করেছি, যে দুর্যোগের সামনাসামনি চলে এসেছিলাম, আমরা কিন্তু এখন সেই অবস্থানে নাই। এখন এইবার অবস্থানটা একটু ভালো। এইবার মোটামুটি ভাবে পৃথিবীতে এখন আর রিসেশন সেভাবে নাই, শুধু ব্রিক্স কান্ট্রিগুলা এখন একটু দেখা দেয়া আছে। এটা আমরা পলিটিক্যাল সর্ট অফ থিং, ডেফিনেটলি ইট উইল বি স্মুথড আউট এবং আমার বিশ্বাস এটা অতি সহসায় এটা শেষ হয়ে যাবে। তো এখন ইউরোপে আর রিসেশন নাই, যে ইউরোপের যে সমস্ত বড় বড় দেশগুলা, জার্মানি তো আগেই ভালো অবস্থায় ছিল, এখন ফ্রান্সও রিসেশনে নেই, স্পেনও রিসেশনে নাই, ইটালিও রিসেশনে নাই, ইংল্যান্ড তো ভালো করছেই। তো এখন মোটামুটি ইউরোপ দ্বিতীয় পরাশক্তি, তারা ভালো করছে, আমেরিকা ভালো করছে। তো সেই জন্য মনে করি যে আমরা একটু মোটামুটি স্বস্তির জায়গা থেকেই এবার কিন্তু আমরা পরিকল্পনা করতে পেরেছি। তো আমরা দ্বিতীয় যে বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি, আমি সংক্ষেপে বলে দেবো, জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ঝুঁকি যেগুলো আছে সেগুলো মোকাবেলা আমাদের সক্ষমতা, আমাদের রপ্তানিকে গতিশীলতা বাড়ানো, আমাদের কৃষক শ্রমিক সহ সকল পেশার সাথে যারা সম্পৃক্ত জনগোষ্ঠী তাদের সক্ষমতা বৃদ্ধি করা, আমাদের সরকারি এবং বেসরকারি সকল ইনস্টিটিউশনের আরো সক্ষমতা বাড়ানো, আমাদের হিউম্যান ক্যাপিটাল এদের পার ক্যাপিটাল প্রোডাক্টিভিটি বাড়ানো, বিশ্ব অর্থনীতিতে সম্ভাব্য যদি কোনো ঝুঁকি থাকে বা নোন আননোন যে সমস্ত মাল্টি ভেরিয়েবল যেগুলা অথবা যে সমস্ত এলাকায় ফ্রেজাইল যেগুলো সমস্ত এলাকা আছে এগুলোকে মোকাবেলা করে, এই ভালনারেবিলিটিস গুলো মোকাবেলা করে আমাদের এগিয়ে যাওয়ার সক্ষমতা কতটুকু সেটাকে আমরা মাথায় রেখেছি। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাটিতে আমি আবারও বলি, এটা এখানে 2021-এর স্বপ্ন, 2030-এর স্বপ্ন, 2041-এর স্বপ্ন এবং লক্ষ্যমাত্রা পূরণের অভিপ্রায় আমরা এখানে ব্যক্ত করেছি এবং সেখানে এগিয়ে যাওয়ার যে প্রত্যয় এবং এগিয়ে যাওয়ার যে আমাদের যে মূল টার্গেট, সেই টার্গেট গুলা আমরা এখানে চিহ্নিত করে রেখেছি। সকল মানুষকে উন্নয়নের অংশীদারিত্বে আমরা নিয়ে আসছি। প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে যে সমস্ত সহায়ক ফিজিক্যাল এবং নন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এগুলাকে আরো বেশি করে বেগবান করার জন্য আমরা লক্ষ্য ঠিক করেছি। প্রবৃদ্ধিকে ত্বরান্বিতকরণ, অর্থনীতিকে ধীরে ধীরে কৃষি থেকে আস্তে আস্তে শিল্পে রূপান্তরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গবেষণাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রো পুয়ার এন্ড দেন প্রো ইনভেস্টমেন্ট এন্ড প্রো বিজনেস, প্রো প্রাইভেট সেক্টর, এই হচ্ছে আমাদের চিন্তা। একদিকে আমরা দারিদ্র সেবা করব, তাদেরকে আমরা সাহায্য করব নিজের পায়ে দাঁড়াবার জন্য এবং সোদের দেখে মুভ ফরওয়ার্ড। পাশাপাশি আমাদের প্রাইভেট সেক্টর যেটা আমাদের ইঞ্জিন অফ গ্রোথ, আমাদের মেইন লোকোমোটিভ, তাদেরকেও আমরা সাহায্য করার জন্য যত রকম তাদের উদ্দীপনা রাখা যায় সেই ব্যবস্থা আমরা রেখেছি। এখন আমাদের অর্থনীতিতে বিনিয়োগ বাড়াতে হবে, সেই বিনিয়োগের জন্য দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়াবার জন্য আমরা সেখানে ব্যবস্থা রেখেছি। কারিগরি এবং প্রযুক্তি ভিত্তিক জ্ঞান আরো বৃদ্ধি করার জন্য আমরা চিন্তা করেছি, কারণ আমাদের 2030 সালের স্বপ্ন হচ্ছে আমরা একটি নলেজ বেসড ইকোনমিতে আমরা রূপান্তরিত হব। বিদ্যুৎ জ্বালানি এবং যোগাযোগ খাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আইসিটি খাতের ব্যাপক উন্নয়ন হবে, সরকারি এবং বেসরকারি খাতের বিনিয়োগের গতিশীলতা বৃদ্ধি পাবে এবং সেবা খাত সহ রিমিটেন্সকে আমাদের ইনফ্লো অফ রিমিটেন্স এটাকে অনেক গুরুত্ব দিয়েছে। আমাদের যেখানে এখন $15 বিলিয়ন, সেটা আমরা আশা করব যে আমাদের 2020 সালে গিয়ে সেটা দাঁড়াবে $24 বিলিয়ন মতো, আমরা অতটা প্রত্যাশা করছি। এগুলো আমাদের
যে সমস্ত বিষয়গুলো আমরা যে মেজর ইস্যুসগুলো যেগুলো আমরা বিবেচনায় নিয়েছি এই প্ল্যানটি তৈরি করার জন্য। সো আপনি, আমার যতদূর মনে পড়ে যে একটি অনুষ্ঠানে আপনি রূপকল্প 2021 যেটির কথা আপনি একটু আগে বলেছিলেন যে একটি প্রেক্ষিত পরিকল্পনা এবং দুটো পাঠশালা পরিকল্পনার মাধ্যমে 2021 রূপকল্প 2021 বাস্তবায়িত হবে। তো এই বাস্তবায়নের চিত্রটা কোন পর্যায়ে আছে এখন? আমি আগে বলেছি আমাদের একটি প্রেক্ষিত পরিকল্পনা আমরা তৈরি করেছি রূপকল্প 21 বাস্তবায়নের জন্য। তো সেটি 10 বছরের জন্য, এটা লম্বা পরিকল্পনা, একটা লং টার্ম পার্সপেক্টিভ প্ল্যান, এবং সেটাকে বাইফার্কেট করে সেটাকে ভেঙে আর দুটি পাঠশালা পরিকল্পনা। একটি হচ্ছে 6 5-year প্ল্যান, যেটা আমরা শেষ করলাম, আর 7 5-year প্ল্যান আজকে আমরা অনুমোদন বা গতকাল আমরা অনুমোদন নিলাম। তো 6 5-year প্ল্যানের আমি আমাদের অর্জনগুলো আপনাকে বলেছি, আমি আগে বলেছি 6 5-year প্ল্যান আমরা কি পেয়েছি, এবং সেখানে এইটুকুন পেয়েছি যে আমরা দরিদ্র দেশ আর নই। আমরা এখন আমরা we have graduated to the next ladder, অর্থনীতিতে পরবর্তী লেডারে আমরা এখন উন্নীত হয়েছি। এটা 6 5-year প্ল্যান থেকে আমরা এই অর্জনটা করেছি। এখন আমাদের 7 5-year প্ল্যানের আমাদের এখন যে লক্ষ্যমাত্রা আমরা ঠিক করেছি সেটা আমি বলবো একটু পরে। তো এখন মূল কথাটি হচ্ছে যে আমি আবারও বলবো যে এই 5-year প্ল্যান আমরা যদি কোনো না বাস্তবায়ন করতাম, তাহলে আজকে আমরা এখন প্রশ্ন করতে পারতাম না, যে আমরা আমাদের অর্জনগুলো বলতে পারতাম না। আসলে এই জন্য আমরা আজকেও আমি ধন্যবাদ জানিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। আসলে তার অত্যন্ত প্রজ্ঞা এবং মেধা সম্পন্ন একজন মানুষ। তিনি যদি সেই আগের দারিদ্র কৌশল পত্র যদি তিনি গ্রহণ করতেন, তাহলে ইন দ্যাট কেস আজকে আমরা এভাবে অবজেক্টিভ বেসড কোনো কিছু নাম্বার দিয়ে ফোকাসড আমরা কোনো ফিগার্স আমাদের সামনে নিয়ে আসতে পারতাম না। সুতরাং তিনি আবার সেটাকে ভেঙে আবার আগের জায়গায় নিয়ে আসছেন। পঞ্চবার্ষিক পরিকল্পনার হাত ধরে আমরা এগোবো। তো এই কাজটা তিনি করেছেন। আমার মনে হয় এখানে তার সফলতা শতকরা 100%। যেটি আপনি বলতে চাইছেন যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার হাত ধরে মোটামুটি আপনার প্রত্যাশার জায়গাগুলো কি পজিটিভ, কি দেখছেন? এখানে যে মূল যে জিনিসটি সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছে আমার দারিদ্র্য বিমোচন, দারিদ্র্য নিরসন, যেটা বলে দারিদ্র্য বিমোচন বা দারিদ্র্য নিরসন। তো সেটি করার জন্য প্রথমে কি লাগে? প্রথমটি হচ্ছে আজকে আমাদের দারিদ্র্য নিরসন হচ্ছে, আমরা সে কয়দিন আগে ছিল আমাদের 45% আমাদের দরিদ্র মানুষ, এরপরে 31, এখন 23-24 কাছাকাছি। এখন এইভাবে আমরা কিন্তু ক্রমাগতভাবে আমাদের দারিদ্র্য সীমা কমে আসছে, যে কারণে আমাদের এমডিজি বলেন যে মিনিমাম ডেভেলপমেন্ট গোল, সেখানেও দারিদ্র্য সীমা ছিল, সেটা আমরা বাস্তবায়ন করার কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সম্মানিত হয়েছেন। সেখানে আমাদের যে এমডিজি গোলগুলা, আমরা 8টি গোলের মাঝে 6টি গোল পুরোপুরি ভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক এগিয়ে আছি। এই ক্ষেত্রে আপনি জানেন যে অলরেডি এর মাঝে 4টা পুরস্কার তো মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছেন এই এমডিজি বাস্তবায়ন করার কারণে। তো যাই হোক, আমি মনে করি একটা দেশের এগিয়ে যাওয়ার জন্য প্রথম যেটি দরকার সেটি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি যত ত্বরান্বিত করা যায়, প্রবৃদ্ধিতে যত এটাকে অর্থবহ করা যায় ততই ভালো। আমার দেশে আমরা 7 5-year প্ল্যানের টার্গেট হলো আমরা 7.4% আমরা এভারেজ প্রবৃদ্ধি অর্জন করব। এভারেজ প্রবৃদ্ধি অর্জিত হবে শতকরা 7.4 আগামী 5 বছরে। এটা হলো গড়। শেষ বছরে আমাদের লক্ষ্য হলো এটা 8-এ উন্নীত করা। এটা যদি আমরা করতে পারি তাহলে দাঁড়াচ্ছে কি জিনিস? দাঁড়াচ্ছে আমাদের এটার হাত ধরে আমাদের মাথা পিছু আয় বাড়বে, আমাদের দারিদ্র্য সীমা কমবে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন সৃষ্টি হবে। কারণ গ্রোথটা আসতেছে ফ্রম লট অফ আদার ফ্যাক্টরস। আমাদের একটা দিক আপনাকে স্বীকার করতে হবে, যেটা সবাই আমাদেরকে এই জন্য সম্মানও করে। ইভেন কয়েকদিন আগেও যে মিটিং হলো ওয়ার্ল্ড ব্যাংকের, সেখানে সেই ওয়ার্ল্ড ব্যাংক মিটিং এ ওয়ার্ল্ড ব্যাংকের সভাপতি কোন দেশের নাম উচ্চারণ করার নাই, তিনি বাংলাদেশের নাম স্পেসিফিক্যালি উচ্চারণ করেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশ অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে। এই যে সক্ষমতা জায়গাগুলো, আমি মনে করি যে প্রবৃদ্ধি হলেই সবকিছু সম্ভব। তো হাওয়ার আমাদের প্রথমটি হচ্ছে আমাদের যে লক্ষ্যমাত্রা, সেটা হচ্ছে জিডিপিতে আমাদের শতকরা 7.4
গড় প্রবৃদ্ধি আমরা অর্জন করবো, আর শেষ বছরে 8 ভাগে উন্নীত হব। শিল্প খাতে আমাদের প্রবৃদ্ধি আমরা প্রক্ষেপণ করেছি 10.8%, সেবা খাতে 6.3% এবং কৃষি খাতে 3.3%। আমাদের বার্ষিক গড় মূল্যস্ফীতি বর্তমানে আছে 6.3 ভাগ, এটাকে 5.5% আমরা নামিয়ে আনবো। আমাদের মোট বিনিয়োগ বর্তমানে জিডিপির 30% মতো, এটাকে আমরা 34.4 ভাগ আমরা উন্নীত করব। এবং সেখানে এই মুহূর্তে আমাদের প্রাইভেট সেক্টরের অবদান হলো 22 ভাগের মতো, এটাকে আমরা 26.6% নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা। জাতীয় সঞ্চয় বর্তমানে আছে আমাদের জিডিপির 29.1 ভাগ, এটাকে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি, আমরা 32.1 ভাগে নিয়ে যাব। আমরা এই সময় আমাদের যে এমপ্লয়মেন্ট সেক্টর, এখানে নতুন কর্মক্ষম মানুষ যুক্ত হবে 1 কোটি মানুষ আগামী 5 বছরে। আমরা এর বিপরীতে 1,29,00,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। তাহলে এখানে আমাদের ব্যাকলগ যেটা ছিল এখন আর নাই, এটা ধীরে ধীরে কমে আসছে। এখানেও আমাদের এখানে কোনো ব্যাকলগ হবে না। যারাই শ্রমবাজারে যারা আসবে তাদেরই চাকরি ব্যবস্থা আমরা করবো। এগুলো রিয়েল সেক্টর ইকোনমিতে আমরা এই চাকরির কথা বলছি। শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত যাই হোক না কেন, না, রিয়েল সেক্টর ইকোনমিতে আমি বলছি, কৃষিতে না। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট যেখানে আছে, যেখানে একটা 1 বিঘা জমিতে 3 জন কাজ করতে, 5 জন কাজ করে, 2 জন আনডিসগাইজড আনএমপ্লয়মেন্ট আমরা যেটা বলি, সেরকম না। রিয়েল সেক্টর ইকোনমিতে যাদেরকে আমরা পাবো তাদের কথা বলছি এখানে। তো 1,29,00,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। 2020 সালে আমাদের দরিদ্র জনগোষ্ঠী আমাদের এখন আছে 24.8 ভাগ, এটা কমে 18.6% আসবে। এবং হত দরিদ্র মানুষ, যেটা হার্ডকোর দরিদ্র, তাদের পরিমাণ হলো এখন 18.6%। এটা আমরা নামিয়ে নিয়ে আসবো, সরি, এটা আছে 12.9%, এটা আমরা নামিয়ে নিয়ে আসবো 8.9%। এটা কিন্তু অসাধারণ একটি সফল দিক হবে। আর আমাদের 2020 সালে বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি আমরা রেখেছি 21,000 মেগাওয়াট। আমাদের সেই সময় 2021 সালে 21,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করব। এবং দেশের প্রত্যেক গ্রামে, প্রত্যেক বাড়িতে আমরা বিদ্যুৎ সংযোগ দিতে পারব। এখন চাহিদা কি থাকবে সেটি? চাহিদা সেটি বেশি, আমরা চাহিদা থাকবে 19,000, আমরা 19,000 থেকে 19,500 আমাদের চাহিদা থাকবে। তার চেয়ে আমরা এগিয়ে থাকতে, আমরা এখন থেকে আমরা সকল সময় 10 থেকে 15 ভাগ আমরা বেশি রাখবো। এটা হচ্ছে আমাদের প্রক্ষেপণ। এবং এতে আমরা তাহলে সকল রকম বিপর্যয় এবং সেগুলো সমস্ত অসিলেশনস, আপস এন্ড ডাউন যা আছে, সেগুলো সব মোকাবেলা করতে পারবো। আর আমাদের দেশের জনগোষ্ঠী এখন আমাদের যেভাবে, আমাদের যে শিক্ষিত আমাদের মোটামুটি ভাবে কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে শিক্ষিত মানুষ সংখ্যা 12% ভাগ, আমরা এটাকে 20% ভাগ উন্নীত করব। আমরা শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি এবং 7-5 প্ল্যানে শিক্ষা এবং গবেষণার উপরে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। আর জোর দেওয়া হয়েছে আইসিটি সেক্টরের উপরে। এমনি তো আমাদের সেগুলো তো তৈরি করতে হবেই। আমাদের রাস্তাঘাট তৈরি করতে হবে, আমাদের বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, পাওয়ার দিতে হবে, এই সমস্ত আমাদের দিতে হবে। আমাদের রেলওয়ে দিতে হবে, রেলওয়ে নেটওয়ার্ক বাড়াতে হবে। এইগুলোর পরেও আমরা যেটা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি সেটা হলো শিক্ষা। এবং শিক্ষা মানে এখন যেরকম শিক্ষা সেটা না, এটা শিক্ষাকে অর্থবহ করা এবং নিড বেসড করা, কর্মমুখী শিক্ষা। এখন আমাদেরকে হায়ার লেভেলে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি, আমরা এখানে গুরুত্ব দিচ্ছি এবং দিতে হবে। কারণ একটি কথা আপনাকে বলি, আজকে মনে করেন যে মৈত্রী পাওয়ার প্ল্যান্ট অথবা মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট, মাতারবাড়ি, সেখানে মাতারবাড়িতে আমাদের 35,000 কোটি টাকার প্রকল্প। এটা চালাবে কি? হু উইল বি দ্য সিইও, হু উইল বি দ্য ম্যানেজার? কে চালাবে আমাকে বলেন? চালাবে লোক তো আমাদের নাই। এই মৈত্রী পাওয়ার প্ল্যান্ট চালাবে কে? রূপপুর আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাবে কি? আপনি আমাকে বলেন। আমাদের তো এই ধরনের তো আমাদের এখন সক্ষমতা বৃদ্ধি পায় নাই। আমাদের কত বড় সমুদ্র সম্পদ, কত বড় সমুদ্র এলাকা, এখানে এর নিচে কি আছে আমরা জানি না। এই মাত্র নতুন করে এখন
ইউনিভার্সিটিতে সাবজেক্ট নেওয়া হয়েছে, এখন কারিকুলাম এটা আনা হয়েছে। তো এখন এইগুলা দেখভাল করার জন্য, এগুলা ম্যানেজমেন্টের জন্য, এইগুলাকে সত্যিকার অর্থে সম্পদে রূপান্তরের জন্য আমার তো লোক দরকার। সেই লোক কিন্তু আমাদের নাই। সেই জন্য আমরা হায়ার এডুকেশনে আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট R&D আমরা যেটা বলি, সেখানে অনেক বেশি গুরুত্ব আমরা দিয়েছি। আর যেটি আমরা গুরুত্ব দিয়েছি সেটা হলো আমাদের যে ফাস্ট ট্র্যাক প্রজেক্ট গুলো আছে, ফাস্ট ট্র্যাক অথবা মেগা প্রজেক্ট যেগুলোকে বলেন, সেই সমস্ত প্রকল্পগুলা পরিকল্পিতভাবে সময় মতো কোয়ালিটেটিভলি ডেলিভার করার জন্য আমাদের সেখানে আমরা ব্যবস্থা রেখেছি। যেমন পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি প্রকল্প, MRT আমাদের যে MRT প্রকল্প, LNG টার্মিনাল, এবং আমাদের রামপাল মৈত্রী পাওয়ার প্ল্যান্ট এবং পায়রা ডিপ সি পোর্ট। এই প্রকল্পগুলা আমরা ফাস্ট ট্র্যাক প্রজেক্ট হিসেবে আমরা আইডেন্টিফাই করেছি, এবং এখানে ফাস্ট ট্র্যাক প্রজেক্টগুলো মনিটরিং এর জন্য একটি কমিটি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই কমিটির সভাপতি, উনি রেগুলারলি মিটিং করেন এবং এগুলার খোঁজখবর রাখেন এবং কতটা এগুলো বাস্তবায়িত হচ্ছে, এবং কোন সমস্যা থাকলে পরে সেখানে সাথে নির্দেশনা দিচ্ছেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটি বাস্তবায়নের জন্য কি পরিমাণ অর্থ প্রয়োজন হবে বলে মনে করেন, এবং এই অর্থের উৎস সম্পর্কে আপনার ধারণা, বা আপনি কি মনে করেন কোত্থেকে এই অর্থ আসবে? এই অর্থ আপনি দেবেন, আপনি তো অনেক অর্থের মালিক। অর্থ কত লাগবে সেটি আপনার ধারণা আছে, আপনার ধারণাটা শুনতে চাইছি। অর্থ লাগবে 31,90,300 কোটি টাকা মাত্র। 31,90,300 কোটি টাকা মাত্র। এটা হচ্ছে আমাদের এই পরিমাণ টাকা আমাদের খরচ করতে হবে এই অর্জনগুলো আমাদেরকে পেতে হলে আগামী 5 বছরে। এখন এগুলা আসবে কোথেকে? আসবে, আমরা ধরে নিয়েছি যে 71% আমরা পাবো প্রাইভেট সেক্টর থেকে, বাকিটা পাবলিক সেক্টর। সেটাও আবার কিছু দেশ, কিছু বাইরে থেকে আমাদের কিছু আশা করছি। সেজন্য আমাদের যে অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে এই প্রাপ্তি সম্ভব। এবং কালকেই বলবে, আজকে বলেছে অনেকে, অনেক বড় পঞ্চবার্ষিক পরিকল্পনা পাশ করা হবে এবং 30-31 লাখ 32 লাখ কোটি টাকা লাগবে। এগুলো সরকার কোনোদিন চিন্তা করতে পারবে না, দিতেও পারবে না। কিন্তু যারা বলেন আর কি, আমি বলেন না, যারা বলেন তারা কিন্তু বরাবরই বলেন, আর তারা বরাবরই কিন্তু ফেল করেন, বরাবরই তারা ঠকেন। খেলার মাঠে তো বানিয়ে পুরোপুরি ঠকতো, কিন্তু খেলার মাঠ না বলে যাচ্ছেন, এই জন্য হিসাব নিকাশ নাই, এই জন্য বলে যাচ্ছেন। আমরা কিন্তু ইনশাল্লাহ বাস্তবায়ন করব। বাস্তবায়ন আমাদের করতে হবে, উই হ্যাভ নো আদার চয়েস। এই দেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি আমরা, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছে এই দেশের মানুষকে, সুতরাং আমাদের পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। আজকে আমাদের উচ্চশিক্ষিত প্রশংসা করছে ওয়ার্ল্ড ব্যাংক। আজকে আমাদেরকে শুনতে চাইছে যে সবাই বলছে বাংলাদেশের অর্থনীতি মোটামুটি ভালো, IMF ওয়ার্ল্ড ব্যাংক তাদের যারা বিভিন্ন সময়ে কিছু সমালোচনা করলে আপনাদের অনেকে ক্ষিপ্ত হয়ে যান, বাট ইদানিং কালে দেখা যাচ্ছে যে তারা বেশ ভালো ভালো সার্টিফিকেট দিয়ে চলেছেন। রহস্যটা কি? না, আমি কখনো ক্ষিপ্ত হই নাই। আপনি না, আমি বলছি আপনাদের আমাদের কারা ক্ষিপ্ত হয় এই কারণে, কারণ নেগেটিভলি যদি কোনো শুনতে থাকেন বারবার, যেটা বাস্তব বিবর্জিত, বাস্তবের সাথে যার সম্পর্ক নেই, তাহলে কিন্তু খারাপ লাগবেই। আপনি যত বড় মানুষ হন না কেন, আপনার মহামানব হলেও আপনার খারাপ লাগবে। আপনার সমালোচনা শুনতে চাই এই ধরনের মানুষ খুব কমই আছে। আপনি যাই মনে করেন না কেন, এটা বলতে শুনতে ভালো লাগে। যারা রাজনীতিবিদ, চামড়া করতে হবে মোটা গোল্ডারের মতো, কথা শুনতে হবে, সবাইকে বলার সুযোগ দিতে হবে, সবাই কথা শুনতে হবে, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু বারবার যখন আপনি খালি নেগেটিভলি শুনবেন, ভালো কথাগুলো, ভালো কাজগুলো একবারও আপনি উচ্চারণ করবেন না, ভালোগুলো প্রশংসা করবেন না, তো মানুষ তো কাজ করার উদ্যম হারিয়ে ফেলবে। আমি যদি ভালো কাজ করি, আমাকে আপনি প্রশংসা করবেন, 10 বার না করে 1 বার করলে আমি খুশি হব। আর যদি নাই করেন, তাহলে তো আমিও তো একটা মানুষ, আমার ভিতরে ভালো কাজ করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি আল্লাহ তৈরি করে দিয়েছে, এগুলো অকার্যকর হয়ে যাবে। তো আমি এই জন্য মনে করি যে প্রশংসা শুনতে হবে এবং সমালোচনা শুনতে হবে। আমি সকল সময় প্রস্তুত। আমাদের তো অনেকে দেখা যাবে যে সিপিডির সাথে প্রোগ্রাম করতে চায় না, আমি তাদেরকে
অত্যন্ত আমার ভালো লাগে, প্রশংসা করেন, সমালোচনা করেন, আমিও কথা শুনি, যতক্ষণ তারা বলতে চান আমি শুনি, আমার কথা তারা শুনি। অনেকে তো সিবিডি প্রোগ্রামে যায় না, আবার অন্যকে যেতে নিরুৎসাহিত করে। না, সেটা আপনি অবশ্যই যান না। না, আমি যে কারণে, কারণ তারা অর্থনীতি কথা বলে, আর যেহেতু আমি অর্থনীতি নিয়ে কাজ করি, আমাকে তাদের কথা শুনতে হবে, এবং তাদের অনেক পরামর্শ আমি নিয়েছি। আমি তাদের পরামর্শ নিচ্ছি না, আমি সেটা না, তাদের পরামর্শ আমি নেই। তবে তারা মাঝে মধ্যে তারাও আমার সীমা লঙ্ঘন করে, এই জন্য তাদেরকে কেউ কেউ পছন্দ করেন না। সীমা লঙ্ঘন মনে তো হয়তো আপনার কাছে মনে হচ্ছে, তার কাছে মনে হচ্ছে না, বা আমার কাছে মনে হচ্ছে না। আমার মনে হয় আমি আবারও বলবো তারা তো একাডেমিক একটা বক্তব্য দেয়, আপনি সেটাকে গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার। এখানে যে জিনিসটি আছে, এই দেশটি আমাদের, দেশের প্রতি আমাদের যে মমত্ববোধ, এখানে দায়বদ্ধতা, এটা কিন্তু কোনোভাবে কিন্তু আপনি দেশকে আলাদা করতে পারবেন না। ইউ ক্যান্ট কিপ ইউরসেলফ আইসোলেটেড, you can't remain isolated from the people of this country. এই দেশের জন্য কিন্তু আমাকে এই দেশকে ভালোবাসতে হবে এবং এই দেশের কল্যাণে কাজ করতে হবে। আপনি যখন দেশ চালাচ্ছেন, স্টিয়ারিং আপনার হাতে, আপনার সমালোচনা করা মানে না, আমি সেটা বলছি না। কোনো সমালোচনা আছে দেশকে পিছনে নিয়ে যায়, কোনো সমালোচনা আছে দেশকে অনেক বেশি ক্ষতি করে। যে সমালোচনা দেশকে অনেক বেশি ক্ষতি করবে, সেটা আমি আমার হাতে একটা স্টিয়ারিং না, একাধিক স্টিয়ারিং দিল, আমি সেটা সেখান থেকে এটাকে রেকটিফাই করতে পারবো না, অ্যামেন্ডমেন্ট করতে পারবো না। সেই জায়গাটিতে আমার হলো বিপদ। আপনি এখানে সমালোচনা করেন, নট এগেইনস্ট দ্য কান্ট্রি, নট দ্য পিপল অফ দ্য কান্ট্রি। আপনি গভর্নমেন্টের সমালোচনা করেন, বাট গভর্নমেন্টের সমালোচনা করতে গিয়ে পুরো জাতিকে আপনি যদি কোনো বিপদে ফেলে দেন, এটা কিন্তু সমালোচনা ভালোভাবে আমি নিতে পারি না। এটা আমার এক প্রশ্ন ফেলে এখানে। আদারওয়াইজ সমালোচনা কেন করবেন? অফকোর্স করবেন। তো আমি সমালোচনার জন্য প্রস্তুত, কিন্তু ওইটা আমি পছন্দ করি না। এটা আপনি আমাকে যেভাবে বলবেন। তো এখন আমরা যে বলছেন যে রহস্যটা কি, রহস্যটা হচ্ছে আসলে আমরা পারফর্ম করছি। এখনো তাদের চিন্তা হলো যে আমার দেশে গণতন্ত্র এখনো বিকশিত হয় নাই, যে দেশে গণতন্ত্র বিকশিত হয় না সেখানে কিভাবে তারা করতে পারে। তারা সবসময় মাথায় একটা চিন্তা রাখে, হঠাৎ যদি কিছু হয়ে যায়, এই ধরনের চিন্তা রাখে। কিন্তু আমি আপনাকে বলছি, কিপিং ইন মাই মাইন্ড, গিভেন দ্য সিচুয়েশন, আই অলওয়েজ হ্যাভ দ্য সেফটি নেটস। আমি যদি আজকে দেশে, আমার দেশ যদি কোনো অন্য একটা উন্নত দেশের মতো হতো, যেখানে সহনশীল রাজনীতিতে হানাহানি মারামারি নাই, এবং রাজনীতি সঠিক পথে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কথা বলে এবং আমাদের উজ্জীবিত করে, সেখানে হলে আমি কিছু বলতাম না। আমি সেখানে হলে কি করতাম? আজকে যেখানে আমি বলছি আমার গড় প্রবৃদ্ধি আমি আশা করি 7.4%, তাহলে আমি আশা করতাম মিনিমাম 9.4%। আমি তো 2% আগেই বাদ দিয়ে দিয়েছি, এই কারণেই বাদ দিয়ে দিয়েছি। কারণ আমি জানি যে আমার এই যে ভেরিয়েবল, আমার যে মাল্টি ভেরিয়েবলস এবং যে সমস্ত মাল্টিপল ফ্যাক্টর যেগুলো আছে, যেগুলো যদি এগুলোকে আমি এগুলোকে বিবেচনা রেখেই আমি আমার এই পরিকল্পনা সাজিয়েছি। সেখানে অনেক সেফটি নেট এবং অনেকটা আমি বলবো যে যাবতীয় ভালনারেবিলিটি ইনসাইড দ্য কান্ট্রি অর আউটসাইড, কখনো কিছু হলে পরে যাতে এগুলোকে মোকাবেলা করে আমরা এগোতে পারি। আমাদের দেশের আমি আপনাকে বারবার বলছি, আমার দেশের চালিকা শক্তি হচ্ছে আমার দেশের মানুষ। এরাই হচ্ছে মূল চালিকা শক্তি। আমার দেশের কৃষক, আমার দেশের শিক্ষক এবং আমার দেশের শ্রমিক, তারাই হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি। এরা অনেক রেজিলিয়েন্ট, এদের মাঝে অ্যাগ্রেশনও আছে এবং রেজিলিয়েন্সও আছে। আপনি পৃথিবীতে কোনো দেশ পাবেন না যেই বিরাট সক্ষমতা, বিরাট অ্যাসেট নিয়ে আমরা বসে আছি। আমার দেশের 76% মানুষ দারিদ্র, তাদের বয়স হল 40 বছরের নিচে, কর্মক্ষম মানুষ। আমাদের 160 মিলিয়নের মাঝে 57 মিলিয়ন মানুষ হচ্ছে এই কর্মক্ষম মানুষ। পৃথিবীতে কোনো দেশ পাবেন না এত বড় কর্মক্ষম জনশক্তি, কোনো মানুষের নাই, কোনো দেশের নাই। এরাই হচ্ছে আমাদের মূল সম্পদ। আজকে সেই কারণে আপনি দেখতে পাবেন তারা কিন্তু বিভিন্ন কাজে তারা লিপ্ত, কেউ বসে নাই। আমি আপনাকে বলছি, আপনি চেষ্টা করেন, আপনার বাড়িতে একজন হাউসমেট পান কিনা, বাড়িতে কাজ করবে কাউকে পান কিনা, পাবেন না। আমি আমার বাড়িতে দেখি, তো আমি আমার স্ত্রীকে দেখি, আমার স্ত্রী আমার জন্য যা টেক কেয়ার করে তার চাইতে বেশি টেক কেয়ার করে আমার বাড়িতে যারা কাজ করে তাদের জন্য। চলে যায় কিনা, আবার একবার চলে গেলে কাউকে পাবেন না, যান না গ্রামে, যান না গ্রামে কোনো কাজের জন্য কোনো কাউকে পাবেন না। সবাই কাজে ব্যস্ত, সবাই বিভিন্নভাবে কাজে লিপ্ত আছে।
এখন কোন মানুষ না খেয়ে মারা যায়? কোন মানুষের ঘরে খাবার নেই এমন কেউ আছে? ঘর নেই এমন কেউ আছে? নাই। আপনি এগুলো পাবেন না। সুতরাং এগুলো হচ্ছে উন্নয়নের মাপকাঠি, এবং যার কারণেই ওয়ার্ল্ড ব্যাংক এগুলো আজকে বলতে বাধ্য হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা কাগজ আমি কালকে হাতে পেয়েছি, সর্বশেষ ওয়ার্ল্ড ব্যাংকের যে পজিশন, সেখানে দেখেন এদের আজকে মধ্যে তার মধ্যে প্রেস কনফারেন্স করছে। এখন আমি নেটে দেখলাম ওয়ার্ল্ড ব্যাংকের যে এটা বাংলাদেশের বন্ধু বলছে অন এ স্টেবল পাথ, নিচে হলো স্টেবল ম্যাক্রো, গুড গ্রোথ, ডিক্লাইনিং ইনফ্লেশন, রাইজিং রিজার্ভস, contained fiscal deficit and stable debt, স্থিতিশীল, সাউন্ড মানি। তাহলে আর কি বলতে পারে আমাকে বলেন? ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে ওয়ার্ল্ড ব্যাংক যদি নাই, তাহলে আমরা একটু প্রসঙ্গ পাল্টাই। শেষের দিকে চলে ওয়ার্ল্ড ব্যাংকের তার একটা বক্তব্য আছে, এটা খুব প্রয়োজনযোগ্য। আচ্ছা, এখন আমাদের আমি যে অর্থনীতি এলাকা ছেড়ে যদি অন্য এলাকায় জানতে হলে অর্থনীতির উপর আমি ছোট্ট এক মিনিট সময় নিব। সেটা হলো, আমি আজকে প্রথমে আপনাকে বলেছি যে আমার দিনটি আজকে অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ দিন, কারণ আজকে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা অনুমোদন নিলাম। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আপনার তৈরি করেছিলেন এবং অনুমোদন দিয়েছিলেন মাননীয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি নিজে। আজকে তারই কন্যা ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা তিনি অনুমোদন দিয়েছেন। আমি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বঙ্গবন্ধু শেখ মুজিবের একটি উদ্ধৃতি দিব। একটা উদ্ধৃতি দিয়ে আমি আজকে এই সাবজেক্টের কথা বলে শেষ করব। তিনি বলছেন, কোট, নো প্ল্যান however well formulated can be implemented unless there is a total commitment on the part of the people of the country to work hard and make necessary sacrifices. All of us will therefore have to dedicate ourselves to the task of nation building with single-minded determination. বঙ্গবন্ধু যে কথাটা বলেছেন মনে হয় এখনো প্রয়োজনযোগ্য, মনে হয় তার যে আকুতি আমার মনে হচ্ছে তিনি আমাকে বলছেন। আমার মনে হচ্ছে আজকে যে আমরা এই ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সম্পৃক্ত, তিনি আমাদের সবাইকে বলছেন, তিনি শেখ হাসিনাকে বলছেন, তিনি তার অর্থমন্ত্রীকে, আমাদের সরকারের অর্থমন্ত্রীকে বলছেন, সকল মন্ত্রীদেরকে বলছেন তার আকুতির কথা। যতই ভালো পরিকল্পনা হোক, দলিলটি যতই ভালো হোক না কেন, যারা এটা বাস্তবায়ন করবেন তারা যদি আন্তরিক না হন, কমিটমেন্ট যদি না থাকে, স্যাক্রিফাইসের জন্য যদি তাদের যদি কোনো মেন্টালিটি না থাকে, তাহলে এটা কখনো বাস্তবায়িত হবে না। এটা হলো বঙ্গবন্ধুর তার পঞ্চবার্ষিক পরিকল্পনার তার নিজের বক্তব্য। প্রসঙ্গ পাল্টাই, আমার হাতে সময় নেই এবং পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে কথা বলি আর জাতীয় সংসদ সদস্য হিসেবে রাজনীতিবিদের সঙ্গে কথা বলি, কিন্তু ওই প্রসঙ্গে কথা বলতেই হয়, কারণ ক্রিকেট আপনার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যদি আপনি এখন বিসিবির সভাপতি নন, আপনি আইসিসির সভাপতি নন, তারপরেও ক্রিকেটের প্রতি আপনার ভালোবাসা এখন পর্যন্ত, খবরাখবর যা বলছে তাতে দেখা যাচ্ছে যে আগামী বিপিএল এর জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে একটি টিম আপনি নিয়েছেন। সো একজন ক্রিকেট প্রেমী মানুষ হিসেবে আপনার কাছে প্রশ্ন, যে অতীতে ক্রিকেটের জন্য সফলতার সঙ্গে যেভাবে কাজ আপনি করতে পেরেছেন, এখনো কি সঙ্গীকে কাজ করতে পারবেন এই এত ব্যস্ততার মধ্যে? না, এখানে এটি আমার একটি ভুল তথ্য। কারণ হলো আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক না। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক হচ্ছে আমার মেয়েরা, আমার কন্যারা, যারা আপনার কাছে এসে আমার কাছে সভা করে গেছে একদিন, আপনার এই প্রোগ্রামে এসেছিল, এবং সেখানে আমার সাথে আর আমার পার্টনার আছেন, তারা কুমিল্লার মানুষ, তারা মিলে এটি করেছে। আমি সেখানে তাদের পরামর্শক এবং আমি একজন অনারারি অ্যাডভাইজার তাদের সেই দলের। বিষয়টি হচ্ছে যে কুমিল্লা আমার নিজের জন্মস্থান, সেই কারণেই আমার মেয়েদেরও একটা টান থাকবেই কুমিল্লার প্রতি। সেই কারণে আমরা কুমিল্লার জন্য আমরা একটি দল নিয়েছি এবং নাম দিয়েছি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত, আমিও সেই কলেজের ছাত্র, এবং দেশের প্রখ্যাত মানুষদের অনেককেই পাওয়া যাবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে লেখাপড়া করেছেন কোন এক সময়। তো এই জন্য আমরা নামটি বেছে নিয়েছি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখানে বলার কথা হচ্ছে যে ক্রিকেট আমার ভালোবাসার জায়গা, দেশের
অনেক মানুষের ভালোবাসার জায়গা। দেশের সকল মানুষকে আপনি কোনো জায়গায় পাবেন না একত্রে, ক্রিকেটে পাবেন। এবার ছোট্ট করে বলতে গেলে সেটা বলতে হয়, আমি যখন আইসিসি থেকে একটি বিশেষ কারণ নয়, দেশের স্বার্থে যখন ক্রিকেট থেকে পদত্যাগ করলাম আইসিসি থেকে, দেশের সকল মানুষ কিন্তু আমার সাথে ছিল। তো এই জন্য আমি মনে করি ক্রিকেট দেশের মানুষ ভালোবাসে, তাদের ভালো লাগে, এবং আমিও এদের ভালো লাগার সাথে সম্পৃক্ত থাকতে চাই। এদের ভালোবাসার জায়গা থেকে আমি সরে যেতে চাই না। আর ক্রিকেটের জন্য কাজ করতে হলে ইট ইজ নট নেসেসারি যে ইউ গট টু বি দ্য প্রেসিডেন্ট অফ বিসিবি অর আইসিসি, থিংস লাইক দ্যাট। আপনি যে কোনো পরিষদ থেকেই যে কোনো জিনিসকে ভালোবাসবেন, তার জন্য কাজ করতে পারেন। তো ক্রিকেটের জন্য আমি কাজ করব, আগে যেভাবে করেছি, হয়তো সেই আঙ্গিকে করতে পারবো না, কিন্তু ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের উন্নয়নের জন্য আমি কাজ করতে পারবো। আমারটি হবে মাইক্রো লেভেলে, ম্যাক্রো লেভেল হতো আইসিসি অথবা ক্রিকেট বোর্ড। তো এখন ম্যাক্রো লেভেলে কাজ করার সুযোগ আমার নেই, আমার মাইক্রো লেভেলে কাজ করার সুযোগ আছে। আর যেহেতু ক্রিকেটের অনেককেই আমি চিনি, আমার সাথে সুপরিচিত, আমি বিশ্বাস করি এখনো আমাদের দেশকে ক্রিকেট আঙ্গিনে আরো উচ্চতায় নিয়ে যেতে হলে আমাদের অনেক কাজ করতে হবে। ক্রিকেট বোর্ড সেই কাজটি করে যাচ্ছে, এবং আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের সাথে আমিও যদি কোনোভাবে ছোট্ট এই যে মাইক্রো লেভেলে বললাম, এখান থেকেও যদি কোনো কিছু সাহায্য করতে পারি, এই সাহায্য এটি আসবে আমাদের ক্রিকেটের জন্য, এটি আসবে আমাদের দেশের ক্রিকেটের জন্য। এতে দেশ যেমনি উচ্চতায় উঠবে, দেশের মানুষও গৌরবান্বিত হবে। সকল মানুষকে ওই গৌরবের জায়গাটিতে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমার লক্ষ্য। সেই লক্ষ্যটিকে সামনে রেখে আমি এই দলের সাথে সম্পৃক্ত হয়েছে। অনেক ধন্যবাদ শাহ মোহাম্মদ মোস্তফা কামাল, আপনি ক্রিকেটের সঙ্গে থাকুন এবং আপনার দলের জন্য শুভকামনা। দর্শক, কথা বলছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আহ মোহাম্মদ মোস্তফা কামাল। গতকালই এনএসি বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাংলাদেশের জন্য অনুমোদিত হয়েছে। আমরা এই পরিকল্পনা বাস্তবায়িত হোক সাফল্য কামনা করি, এবং যেটি পরিকল্পনা মন্ত্রী বলছিলেন যে মানুষই চালিকা শক্তি, এবং মানুষকে সঙ্গে নিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। প্রণয়নের সঙ্গে যথাসম্ভব বিভিন্ন সেক্টরের মানুষকে তারা সম্পৃক্ত করবার চেষ্টা করেছেন, এবং আলোচনা শেষ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দিয়ে, যেটি তিনি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আর সময়ে তার বক্তব্যের লিপিবদ্ধ আছে, সেটি কোট করেছেন যে পরিকল্পনাই যথেষ্ট নয়, তার জন্য অঙ্গীকার থাকা চাই, তার জন্য রাজনৈতিক অঙ্গীকার অবশ্যই গুরুত্বপূর্ণ, তার জন্য আন্তরিকতা থাকা চাই, এবং নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে যেটি থাকা চাই সেটি হচ্ছে এক ধরনের কমিটমেন্টের কথা বলা হয়েছে, সততার কথা বলা হয়েছে। এই সবগুলো বিষয় এর সঙ্গে যুক্ত থাকা দরকার, এবং সেটি সম্ভব হলেই আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে, এবং এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন আমরা আশা করব যে যারা আমাদের রাজনৈতিক নেতৃত্ব আছেন তারা নেতৃত্ব দিবেন, কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত হতে হবে বাংলাদেশের সকল মানুষকে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।